জামাতকে বিরাট ফাঁদে ফেলার চেষ্টা করছে বিএনপি সরকার। জামাত ঘটনা টের পেয়ে গেছে এবং জামাত যথেষ্ট সতর্ক। কি ঘটেছে দর্শক দেখেন, সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে বিএনপি নাটকীয়তা করছে। দেখেন, এমনিতেই জামাতের সাথে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা সোশ্যাল কন্ট্রাক্ট বলি আমি, যেটা কমপ্লিটলি পজিটিভ, যে না তারা একে অপরকে কোঅপারেট করবে, ভালো সম্পর্ক রাখবে। অতীতের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে নেতিবাচক সম্পর্ক সেভাবে থাকবে না, একটা সুন্দর পরিবেশ থাকবে। ইটস ভেরি গুড। কিন্তু বিএনপি চাচ্ছে যে জামাত ফাঁদে পড়বে, জামাত এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না। বিএনপিকে কোঅপারেট করতে, বিএনপিকে মেনে নিতে, বিএনপিকে ব্লাঙ্ক চেক দিতে বাধ্য হবে। বিএনপি চাইছে সেটা, কিন্তু না, এটা পারবে না। একটা সোশ্যাল কন্ট্রাক্ট, পজিটিভ কিছু কালচার বিল্ড আপ করা, অতীত থেকে বেরিয়ে আসে, দ্যাটস ভেরি গুড। কিন্তু আপনি ফাঁদে ফেলে আপনি যা ইচ্ছা তা করবেন, মানে বিএনপি ফেসিস্টে উঠবে, জামাত চুপচাপ বসে থাকবে, এনজয় করবে। বিএনপি চাই এটা না, এটা জামাত হতে দিবে না। দর্শক, আলোচনা করছি ডেপুটি স্পিকার পদ নিয়ে বিএনপির নাটকীয়তা। কিসের নাটকীয়তা? জামাতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে। ওরে বাবা, এত উদার দল! আপনাকে কে উদারতা দেখাতে বলেছে? বিরোধী দল ডেপুটি স্পিকার পদ পাবে, এটা অসাংবিধানিক। আপনি এই বেআইনি কাজ কেন করতে আসছেন? আপনি সংবিধান করেন, সংবিধান কোথাও মানেন না। সংবিধানে 7 মার্চ ভাষণের কথা উল্লেখ আছে, এই 7 মার্চ উদযাপন করলেন না। সংবিধানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কথা আছে, আপনি সেটাও করলেন না। আপনি সংবিধান মানান কেন? আপনি কোথায় কি পেলেন এটা? তো দর্শক, বাস্তব কথা হচ্ছে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেবে, এটা সংবিধানে নাই। ডেপুটি স্পিকারের পদ একটা, এখানে দুইটাও নাই। তাহলে এখানে কি বিএনপি যা ইচ্ছা তা করে? বিএনপি এক মবের মুল্লুক কায়েম করতে যাচ্ছে। নিজেরা মব করে, এখন সংবিধান যতটুকু মানার প্রয়োজন মানে, বলে যে আমরা সংবিধানের পক্ষে, আর বাকিটা মানে না। ভণ্ডামির একটা লিমিট থাকা দরকার। তো এই জায়গায় ডেপুটি স্পিকার এগুলো সাংবিধানিক বিষয়, এখানে উদারতার বিষয় না। তা আপনি উদারতা দেখান কিসের ভিত্তিতে? এই উদারতা দেখানোই তো অসাংবিধানিক। আপনি পারলে এর জবাব দেন। এখন আসেন, উদারতা দেখাতে চাচ্ছে কেন? আর জামাতের এখন অবস্থান যে জামাত ডেপুটি স্পিকার পদ, এটা জামাত বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করেন, জুলাই সনদের ভিত্তিতে আমরা ডেপুটি স্পিকার পদ নিব, অন্য কোনো কিছুর ভিত্তিতে না। আর বিএনপি তো জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথই নেয়নি। মানে জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো ইচ্ছে বিএনপির নাই। তাহলে জামাত ডেপুটি স্পিকার পদ নেবে কেন? আসলে বাস্তবতা হচ্ছে যে তাও লিখিতভাবে প্রস্তাব দেয়নি। লিখিতভাবে প্রস্তাব কেন দেয়নি, মৌখিকভাবে কেন বলেছে, এটাও একটা মজার বিষয়। লিখিতভাবে প্রস্তাব দিলে এটা একটা সরকারি নথি, এবং প্রস্তাব কোন আইনের ভিত্তিতে দিয়েছে, সংবিধানের রেফারেন্স কি, এটা উল্লেখ করতে হবে। নইলে জুলাই সনদের রেফারেন্স দিতে হবে। এই জায়গাতে বিএনপি আটকা পড়ে। এই জন্য মৌখিকভাবে বললে এটার কোনো গুরুত্ব নেই, এটা জামাত সহ দায়ী হয়। যেমন সাপোজ এই অসাংবিধানিক ভাবে জুলাই সনদ ছাড়া ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেয়া, এটা অসাংবিধানিক। অসাংবিধানিক ভাবে যদি ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়া হয়, যাতে সংবিধান লঙ্ঘনের দায় বিএনপি জামাত উভয়ের উপর যায়, উভয় মিলে যাতে সংবিধানে এটা জাস্ট একটু ঢুকাতে পারে, জুলাই সনদ টনদ বাদ দিয়ে, এরকম একটা ফোন দিয়ে আসছে বিএনপি, যাতে জামাতকে ফাঁদে ফেলে বিএনপির ইচ্ছা মতো জামাতকে ব্যবহার করতে পারে। এমনকি নির্বাচন বাতিল করার ক্ষমতা ডক্টর ইউনূসের থাকতে হবে কারচুপি হলে, এই প্রস্তাবও জামাত আনুষ্ঠানিকভাবে ইউনূসকে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জামাত নিজেরাই সিদ্ধান্ত নিতে পারো না, পিছু হটেছে। জুলাই সনদ স্বাক্ষর করবে কি করবে না, এক পর্যায়ে স্বাক্ষর করেছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবে কি নেবে না, এক পর্যায়ে শপথ নিয়েছে। এর মানে জামাত সিদ্ধান্তহীনতায় ভোগে এবং ফেসবুকে পোস্ট দিয়ে বারবার এডিট করা ঘটনা ঘটে, ডিলিট করা ঘটনাও ঘটে। তো এই যে সিদ্ধান্তহীনতা জামাতের, এটা আছে, এটা ওভারকাম করতে হবে, ঝুঁকি নিতে হবে, ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে। ভুল হলো ইস্তেকামাত থাকতে হবে। এত উদারতা এত ভালো মানুষই দিয়ে রাজনীতি হয় না, এত সততা দিয়ে রাজনীতি হয় না। আর জামাত ডেপুটি স্পিকার পদ নিলেই তো ফাঁদে পড়ে যাবে। শুধু এই ফাঁদে না, ডেপুটি স্পিকার জুলাই সনদকে উপেক্ষা করে
ডেপুটি স্পিকার পদে বৈধতা সৃষ্টি শুধু এই ফাঁদে জামাতকে ফেলছে না, জামাত নির্বাচনে বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে, নির্বাচন ফেয়ার হয়নি, আরো অনেক বিষয় প্রশ্ন তুলছে। জামাতের মুখ বন্ধ করার একটা কৌশল হিসেবে ডেপুটি স্পিকার পদটা জামাতকে দিতে চাচ্ছে, যাতে বিএনপির বিরুদ্ধে তেমন কিছু করতে না পারে। তো এই জন্যই জামাত লিখিত প্রস্তাবের কথা বলছে। লিখিত প্রস্তাব দিতে হলে তো রেফারেন্স লাগবে। তো খেলা কিন্তু জমে উঠেছে, জামাত ঘটনা টের পেয়েছে। যদিও জামাতের এক্ষেত্রে সিরিয়াস সমালোচনা করতে হয়। জামাত দেখেন, জামাত সৎ মানুষের দল, ভালো মানুষের দল। এই লোকগুলো সহজ সরল এবং ভালো রাজনীতি করে, অথচ এতটা সৎ আপনি পৃথিবীতে পাবেন না। জামাতের মতো ভালো সংগঠন, আমি হামাস নিয়ে গবেষণা করেছি, ইখওয়ানুল মুসলিমিন, অথবা তুরস্কের যে সাদাত পার্টি, আরো অনেক ইসলামী দল নিয়ে অন্যান্য ইসলামী দল পৃথিবীর বিভিন্ন জায়গায়, পাকিস্তান জামাত ইসলামী হিন্দ, অথবা সেই রশিদ ঘানুশির দল, আপনি এরকম যত মেইনস্ট্রিম ইসলামিক পার্টি আছে, জামাতের মতো ভালো আমি কোথাও দেখিনি। জামাত সব দিক থেকে, জামাত তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ, বিলিভ ইট অর নট, জামাত তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ। এখন বলবেন যে জামাত সারা পৃথিবীর ইসলামী দলের চাইতে তাকওয়ার মানদণ্ডে বেশি আগানো, জামাতের অবস্থা এই দলে তাদের অবস্থা কি? হ্যাঁ, এটা সারা পৃথিবীতেই মুসলমানদের অধঃপতন ভাই, তার মধ্যে জামাতই ভালো, ভালো লোক ঠিক আছে, কিন্তু জামাত ঝুঁকি নিতে পারে না এবং জামাত সিদ্ধান্তহীনতায় ভোগে এবং অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক দুর্বল চিত্তের। এ কারণে জামাত এবার ক্ষমতায় আসতে পারেনি, অথবা ক্ষমতায় আসতে একটু লেট হচ্ছে। দেখেন, এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, জামাত চাইলে 12 ফেব্রুয়ারি রাত নির্বাচন সব তছনছ করে দিতে পারতো। তো যেমন আওয়ামী লীগ হলো এটা করতো, এমনকি বিএনপি হলো এটা করতো। তো ঝুঁকি নিলে দেশ হয়তো বা কিছুটা অস্থির সময় পার করতো, কিন্তু ওভারঅল জামাতের লাভ হতো। তো দর্শক, এখন ডেপুটি স্পিকার পদ জামাত নেবে কি নেবে না, এ বিষয়ে জামাত এখন পর্যন্ত সিদ্ধান্ত যে জুলাই সনদ লিখিত প্রস্তাব জুলাই সনদের আলোকে না দিলে নেব না, কিন্তু শেষ পর্যন্ত কিনা নেয় বলা যায় না। এই ক্ষেত্রে জামাতকে নিয়ে আমরা ভয়ে আছি কিনা কি করে। আবার আমিরে জামাত একটু বেশি নরম। অনেকে বলেন, এই যে 2 উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে মিছিল করেছে, তখন আমিরে জামাত অনুপস্থিত ছিলেন, সৌদি আরবে ছিলেন। সুযোগে জামাতের গতানুগতিক ধারার লোকজন মিছিল করে দিয়েছে, কিন্তু আমিরে জামাত থাকলে এটা করতে দিতে না। নানান কথা আছে, হোয়াট এভার। তো এখানে এই জামাতের দুর্বলতাটা বিএনপি ব্যবহার করতে চায়, ডেপুটি স্পিকার পদ দিয়ে জামাতকে আটকে ফেলতে চায়। না, জামাতের আটকে থাকা উচিত হবে না, জামাতকে ডিসাইসিভ হতে হবে। আর ডেপুটি স্পিকার পদ এটা উদারতার কোনো বিষয় না। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, এখানে উদারতা, আপনি বাধ্য সেটা করেন। উদারতা দেখিয়ে কেউ কাউকে কিছু দেওয়ার দরকার নাই। আপনি যেটা আইন সংবিধান বাধ্যবাধকতা সেটা করেন। তো এগুলো হচ্ছে বিএনপির ধান্দাবাজি, এক কথায় বললে। আমাদের সন্দেহ সেদিন থেকে শুরু হয়েছিল, যেদিন মন্ত্রী পরিষদ এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণ হচ্ছিল জাতীয় সংসদ প্লাজায়। আপনারা নিশ্চয় অনেকেই ওই ভিডিওটা দেখেছেন। আমি আজকে আবার খোঁজার চেষ্টা করলাম, সরিয়ে ফেলেছে কিনা জানি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে মন্তব্যে দিয়ে দিবেন। ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে রেজওয়ানা হাসান দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে বিএনপির একজন নেতা যাচ্ছে। তাদের চোখে যখন চোখ পড়েছে, দুজনের যখন আই কন্ট্যাক্ট হয়েছে, তখন রেজওয়ানা হাসানের একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, একটা ইঙ্গিত ছিল, ঠিক এইভাবে। ইয়ে, যখন মানুষ কোনো কিছু করে সফল হয়, তার পরিকল্পনা যখন বাস্তবায়ন হয়ে যায়, তখন কিন্তু মানুষ এইভাবে মানে উল্লাস করে, ইয়ে। ঠিক রেজওয়ানা হাসানকে আমরা এরকম একটি ভিডিও দেখেছি। ওই দিনই আমাদের সন্দেহ হয়েছিল যে তিনি কেন, একজন উপদেষ্টা এরকম কেন করলেন। তার মানে কি তিনি কারোর সাথে কোনো দেন দরবার করে কোনো কিছু বাস্তবায়ন করেছে, কারোর সাথে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দিয়েছে? ঠিক তার সেই বডি ল্যাঙ্গুয়েজ, তার সেই গেস্টার পোস্টার, এই আজকে যে ভিডিওটি বেশি ভাইরাল হলো, সেখানে পরিষ্কার হয়ে গেল। এটা হওয়া দরকার ছিল। এই সাক্ষাৎকারটা কিন্তু আরো 3 দিন আগে দিয়েছে। জামাত ইসলামের উচিত ছিল আরো আগে এই বিষয়টা সামনে আনা, কিন্তু জামাত ইসলামের কথা আর কি বলবো, তাদের কথা তো আর বলে শেষ করার নেই। এরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলকে দোহাই দিয়ে এরা বসে থাকে।
অথচ আল্লাহ রসুলের হাদিস কি, উট আগে বাঁধতে হবে তারপরে ভরসা করতে হবে। কিন্তু এরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ছেড়ে দেয়। তো আল্লাহ এবং আল্লাহ রসুল তো স্বয়ং এখানে এসে কোনো কাজ করে দেবে না ভাই। এরা রাজনীতিতে এরা এখনো শিশু। বিরোধী দলের মাইরের চোটে সরকারি দল সবসময় তটস্থ থাকবে যে কোন পথ দিয়ে মারলো, কোন পথ দিয়ে মারলো। কিন্তু তারা তো একেবারে সুবোধ বালকের মতো ভাজা মাছখানাও উল্টে খেতে জানে না, এরকম অবস্থা আর কি। যাই হোক, তারপরেও দেরিতে হলেও তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে রেজওয়ানা হাসান তিনি রাজ সাক্ষী। এখন আমার আলাপটা আর একটু ভিন্ন জায়গায় আমি করি। এটা তো গেল, তো ফাঁস হলোই, প্রমাণ হয়ে গেল। এখন রেজওয়ানা হাসান বিএনপিকে অত্যাধিক ভালোবাসতে গিয়ে, বিএনপির প্রতি অত্যাধিক দরদ দেখাতে গিয়ে, তাদের আস্থাভাজন হতে গিয়ে তিনি যে কথাটি বললেন, এটি কি এই সুবিধাটা কি জামাতকে এনে দিল নাকি বিএনপিকে বিপদে ফেললো? প্রশ্ন আসে না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর দ্বারা বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। কারণ একে তো বিরোধী দলের অভিযোগ যে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, অন্তত 53টা সিটে তাদেরকে স্পষ্টভাবেই হারিয়ে দেওয়া হয়েছে, এর প্রমাণ তাদের কাছে আছে। এরপরে আবার এরকম একটি বক্তব্য আসলো স্বয়ং উপদেষ্টাদের পক্ষ থেকে। তো এখন তারই সেই কথার পুনরাবৃত্তি ঘটলো এবং সত্যতা প্রমাণ করলো রেজওয়ানা হাসান। এখন বিএনপি কি করবে? এই অভিযোগ বিএনপি কি করে খণ্ডাবে? এখন বিএনপির সামনে কিন্তু দুইটা পথ খোলা। বিএনপি যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এটা তাদের এখন প্রমাণ করতে হবে। এটা যদি তারা প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু জামাত যে প্রচারণা চালাচ্ছে বা আমরা সাধারণ মানুষ যেটা ভাবছি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সারা জীবন তাদেরকে এই দুর্নাম বয়ে বেড়াতে হবে যে তারা সূক্ষ্ম নয়, প্রকাশ্য কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেটে নয়, তারা একটা ঘুডুর মাধ্যমে, ঘুডু সরকার নাম হয়ে যাবে, ঘুডু সরকার। এই ঘুডু সরকার, শেখ হাসিনার যেমন নাম হয়েছে আমিডামির সরকার, রাতের ভোটের সরকার, বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকার, তিনটা নাম, কিন্তু তিনটা নির্বাচন হয়েছে, একটা আমিডামি, একটা রাতের ভোট, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা। তো তাহলে বিএনপিরও কিন্তু এরকম একটা নাম হয়ে যাবে, ঘুডু সরকার। এখন ঘুডু সরকার নাম যদি বিএনপির হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা তাদের এই ব্যানার তাদের পিছন থেকে তুলতে পারবে না। এখন বিএনপির সামনে যে দুটি পথ তারা হয়, এই রেজওয়ান হাসানের নামে মামলা করতে হবে যে তুমি এটা অসত্য বলেছ, প্রমাণ দাও। মামলা করতে হবে, মামলা করে রেজওয়ানা হাসানকে দোষী সাব্যস্ত করে এবং আদালতের মাধ্যমে এইটা প্রমাণ করাতে হবে যে তিনি যেটা বলেছেন সেটা অসত্য, তিনি তার মন গড়া কথা বলেছেন। এটি আদালতের মাধ্যমেই করতে হবে, কারণ এখন সবকিছুই তো আদালতের মাধ্যমেই হচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সেটি শেখ হাসিনার মতো আদালতে নিয়ে গিয়েছে। শেখ হাসিনা কিন্তু মরেছে আদালতের কারণে। সে জনগণ থেকে যখনই আদালতের কাছে গেছে তখনই কিন্তু সে মারা গেছে। জনগণের জিনিস জনগণের উপরেই ছেড়ে দিতে হবে। যখনই আপনি জনগণকে পাশ কাটিয়ে আদালতের কাছে যাবেন তখনই মারাটা খাবেন। বিএনপির দ্বিতীয় কাজ কি হবে? যদি তারা রেজওয়ানা হাসানকে এইটা প্রমাণ করতে ব্যর্থ হয় যে রেজওয়ানা হাসান যা বলেছে সেটা অসত্য, তাহলে তাকে ওইটা মানতে হবে, মেনে নিতে হবে। রেজওয়ানা হাসান যেটা বলেছে সেটা সত্য, জামাত ইসলাম যেটা বলেছে সেটাও সত্য। তখন কি হবে? আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রায়ের প্রতিফলনকে উল্টিয়ে দিয়ে একটি ঘুডুর মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, সুতরাং তাদের এই ক্ষমতা গ্রহণকে আদালত অবৈধ ঘোষণা করছে।